পূর্ব কলকাতা জলাভূমি কিন্তু তার একটা মানে বিশ্বের একটা অন্যতম সেরা বাস্তুতন্ত্র বলে এটা কিন্তু অভিহিত করা হয়। এই যে একটা মানে প্রকৃতির একটা ভোজবাজি বা এটাকে অনেকে ভোজবাজি বলবেন, কিন্তু এটা হচ্ছে একটা বিজ্ঞান কনস্ট্রাকশন, একেবারে তার নিষেধাজ্ঞা তৈরি হলো, যার ফলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের আমরা যদি দেখি একদিকে সমস্ত সমস্ত নির্মাণগুলো, আরেকদিকে ধাপার ওই অঞ্চলে ফাঁকা, একেবারে ফাঁকা যাওয়া আসা। যারা জমির কারবারি তারা তো শুধু জমির কারবারি না, তারা তাদের সঙ্গে সমাজের উপর তলায় যোগাযোগ, যারা শাসক দল তাদের সঙ্গে ওঠা বসা, এবং এদের আমরা সবাই জানি এখন বামপন্থীরা অনেক কিছু বলবেন, তো তখন কি ছিল, এখান থেকে যারা বামপন্থী যারা নেতা আছেন তারাই কিন্তু কি এই কারবারের সঙ্গে কিন্তু একদম সরাসরি জড়িয়ে পড়েছিলেন, এবং এই কারবার করতে গিয়ে এক বামপন্থী নেতা তিনি বহিষ্কার হয়ে যান দল থেকে, একজন বেশ বড় নেতা। এই যে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের আশেপাশের জমি যখন যারা মালিকরা যখন বিক্রি করলো, এবং ওখানে জমি নিয়ে যে কারবার হয় সেটা সবাই জানা, কারণ একটা জমির যারা ওখানে জমি কিনেছেন অনেকে ঠকেছেন, একটা জমি দুবার করে রেজিস্ট্রেশন হয়েছে দুজনের নাই, মানে একটা জমি নিয়ে যে কত রকম ভাবে মানে লোক ঠকানো ব্যবসা এটা যে হয়, সেইটা কিন্তু এই পূর্ব কলকাতা জলাভূমি কিন্তু একটা একটা মডেল। এইটা যে এখন বিষয়টা আবার সামনে চলে এসছে, গত কয়েকদিন ধরে আমরা খবরের কাগজে, টিভি চ্যানেলে সবসময় দেখছি যে এই পূর্ব কলকাতা যে জলাভূমির, বিস্তীর্ণ জলাভূমির সরকারি জমি বেদখল হয়ে গিয়ে প্রমোটিং তৈরি হয়েছে, এবং প্রমোটিংকে কেন্দ্র করে নানা রকম দুষ্কৃতি কার্যকলাপ শুরু হয়েছে এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হয়েছে সেইটা। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। পূর্ব কলকাতার ধাপা সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ যে জলাভূমি আছে, সেই জলাভূমি নিয়ে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে। এই অঞ্চলের জমি এখন সোনার চেয়ে দামি, এবং এই জমি দখল করা নিয়ে শাসক দলের নেতারা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। কিন্তু এর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই অঞ্চলের সরকারি জমি কিন্তু বেদখল হয়েছে। এই অঞ্চলের জমি শুধু অন্য জমির মতো মূল্যবান তাই নয়, এর একটা অন্য পরিবেশগত একটি গুরুত্ব আছে। এই বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা এই অঞ্চলের জমির, সেই বিষয়টিকে নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব, এবং তার সঙ্গে এই জমি কতটা গুরুত্বপূর্ণ এবং এই জমি দখল হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়টিকে নিয়ে আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। এই আলোচনায় আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন অতিথি হিসেবে দেবদূত ঘোষ ঠাকুর। ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর আনন্দবাজারের প্রাক্তন চিফ রিপোর্টার এবং পরিবেশ সংক্রান্ত এবং বিজ্ঞান বিষয়ক লেখায় বাংলা সাংবাদিকতার তিনি অন্যতম বললেই চলেন। দেবদূত দা, তোমাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত এই অনুষ্ঠানে। তোমাকে প্রথমেই যেটা জানতে চাইবো যে এই ধাপা এবং সংলগ্ন যে বিস্তীর্ণ জলাভূমি, তার গুরুত্বটা কি, এটা যদি তুমি আমাদের বুঝিয়ে বলো। এই জলাভূমির যে একটা অপরিসীম গুরুত্ব আছে আমাদের বাস্তুতন্ত্র, অর্থাৎ আমাদের চারিদিকের যে পরিবেশ, তার সঙ্গে যে আমাদের যে একটা নিকট সম্পর্ক, সেটাই হচ্ছে একটা বাস্তুতন্ত্র। মানে একে অপরের উপর মানে প্রকৃতির উপরে মানুষ নির্ভরশীল, আবার মানুষের উপরে প্রকৃতি নির্ভরশীল। তার যে বিভিন্ন কতগুলো দিক আছে, আমাদের এই পূর্ব কলকাতা জলাভূমি কিন্তু তার একটা মানে বিশ্বের একটা অন্যতম সেরা বাস্তুতন্ত্র বলে এটা কিন্তু অভিহিত করা হয়। কেন করা হয় তার জন্য আমাকে একটু পিছনে চলে যেতে হবে। যে 1982 সালে যে রাজ্য সরকার একটা তাদের মনে একটা মানে কৌতূহল দেখা যায় যে কলকাতা যে এত যে নিকাশি জল, ময়লা জল যে কলকাতার থেকে বেরোচ্ছে, কারণ এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি করা এই পাইপ লাইন গুলো, সেই পাইপ লাইন গুলো যেখানে যে সেই কলকাতার নোংরা জলটা যেখানে পড়ছে তারপরে যাচ্ছে কোথায়, সেইটা নিয়ে কিন্তু একটা মানে এই নোংরা জল, সেই বিশাল পরিমাণ নোংরা জল কোথায় গিয়ে কি করছে তার জন্য একটা সমীক্ষা কিন্তু রাজ্য সরকার হাতে নিয়েছিল। তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের এক কর্মী, তিনি আবার বিজ্ঞানী ধ্রুবজ্যোতি বসু। ধ্রুবজ্যোতি বসুর এই যে জলাভূমিটার যে অপরিসীম একটা গুরুত্ব আছে, সেইটা কিভাবে জানতে হবে না, জলাশয় যা একধারে পড়েছিল পূর্ব কলকাতা জলাভূমি, ওই সেভাবেই কিছু লোক মাছ চাষ করতো, তার ধারে চাষিরা মানে কৃষকরা ফসল ফলাতো, এরকম একটা প্রকৃতির একটা পরিবেশ ছিল, কেউ তার দিকে ফিরেও তাকাতো না। এই যখন ধ্রুবজ্যোতি বাবু যখন এই তার এই
সমীক্ষাটা শুরু করলেন, তখন তো ইস্টার্ন বাইপাস টাইপাস কিচ্ছু নেই। হুম। উনি ওই যে নলগুলো যাচ্ছে, বিশাল বিশাল পাইপ, সে পাইপের অনুসরণ করতে করতে উনি গিয়ে পৌঁছলেন সেই পূর্ব কলকাতা জলাভূমিতে। এখানে দেখা গেল যে সকালবেলার দিকে এই যে জলটা আসছে আর কি, যে নিকাশি জল, সেখানে হচ্ছে 99% হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া ঠিক 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 করছে। কলিফর্ম ব্যাকটেরিয়াটা কি, এটা আপনার যদি পেটের মধ্যে যায় তাহলে আবার সেই সারাদিন পেটে মোচড় করবে, মোচড় দেবে, আপনার হাতের জল কিন্তু শুকোবে না। অর্থাৎ বুঝতেই পারছেন সেই এইটাকে ঠিক ঠিক করছে মানে কলিফর্ম ব্যাকটেরিয়া। পেটের রোগের মূল যে জীবাণুটা। এবং বায়ুতে আর জলে যে অক্সিজেনের লেভেল থাকা দরকার, হ্যাঁ, সেটাকে আমরা মানে আমরা বলি ডিজলভ অক্সিজেন, সেটা হচ্ছে 0%। উনি যখন সকালবেলা গিয়ে মাপলেন, উনি দুপুরবেলা এই বিকেলের দিকে গিয়ে যখন মাপলেন আবার সেই জলের ওই মানে এয়ার কোয়ালিটি, তখন দেখা গেল যে যদি সূর্যালোক যদি খুব বেশি থাকে তাহলে কলিফর্ম ব্যাকটেরিয়া 99.9% মরে গেল, নেই। আচ্ছা আচ্ছা, আশ্চর্য ব্যাপার। অক্সিজেন যেটা 0% ছিল সেটা 25 থেকে 30% হয়ে গেল। মধ্যরাতের পর যখন উনি গিয়ে মাপলেন এই ভোর ভোর, তখন দেখা গেল যে অক্সিজেনটা আবার কমে 3 থেকে 4% হয়েছে। আবার সকালবেলা যখন সূর্য আলো ওঠার পরে গিয়ে যখন মাপলেন, তখন দেখা গেল সেটা 0%। আর কলিফর্ম ব্যাকটেরিয়া ঠিক ঠিক করছে। এই যে একটা মানে ম্যাজিক আর কি, যে সূর্যালো ওঠার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া মরে যাচ্ছে, অক্সিজেন ডিজলভ করছে। কারণ কি হচ্ছে, এই যে কচুরি পানা ফানা গুলো আছে তার থেকে সালোক সংশ্লেষ করে বাতাসে ওই অক্সিজেনের পরিমাণ বাড়ছে, সেটা জলের মধ্যে মিশে যাচ্ছে, আর সূর্যের তাপে ওই কলিফর্ম ব্যাকটেরিয়া মরে যাচ্ছে। এই যে একটা মানে প্রকৃতির একটা ভোজবাজি, বা এটাকে অনেকে ভোজবাজি বলবেন, কিন্তু এটা হচ্ছে একটা বিজ্ঞান জিনিস, যে সূর্যালোক উঠছে, বাস্তুতন্ত্র। তার ফলে কি হচ্ছে, এই যে একটা জলাভূমি, তাতে মাছ চাষ করে মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করছে, তার ধারে মানে ক্ষেত করে সবজি ফলাচ্ছে, শাক ফলাচ্ছে চাষি, সেইগুলো আমরা খাচ্ছি। আমরা খেয়ে আবার কি করছি, আমরা যে আমাদের যে মলত্যাগ করছি তার যে নিষ্কাশনটা, সেটা আবার সেই পূর্ব কলকাতা জলাভূমিতে হচ্ছে। এটাকে সাইকেল একটা, যে ওই জলটা যাচ্ছে ওখানে গিয়ে ভর্তি ব্যাকটেরিয়া নিয়ে যাচ্ছে, তার মধ্যে অক্সিজেন নেই, যে সূর্যালোক হচ্ছে, চচ্চর করে রোদ উঠছে, কলিফর্ম ব্যাকটেরিয়া মরে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ বাড়ছে, তার মানে জলটা কি হচ্ছে, জলের মধ্যে মাছের উৎপাদনটা বেড়ে যাচ্ছে। এবং তারপরে কি হবে, সেই মাছটা কৃষক মানে মৎস্যজীবী হচ্ছে, আর ওই জলে চাষ খুব ভালো হয়, চাষে ভালো ফসল হচ্ছে। সব মিলিয়ে একটা, এর নাম হচ্ছে মিথজীবিত্ব, মানে সিম্বায়োসিস, মানে একে অপরের উপর নির্ভরশীল। আমাদের উপর আমাদের যেমন এই যে আমরা ময়লা আমাদের শরীর থেকে নিষ্কাশন করছি, সেইটাকে ও গ্রহণ করছে, এটা মানুষের সঙ্গে একটা সম্পর্ক। আবার এর ধারে যারা মৎস্যজীবী চাষ করছে, মাছের জীবন পাচ্ছে, মাছের চাষ হচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, ফসল ভালো হচ্ছে, সেই ফসল বিক্রি করে কিছু লোক আর্থসামাজিক ভাবে সক্ষম হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন একটা একটা বিজ্ঞান, অন্যদিকে একটা সমাজ, মানে সমাজতন্ত্রের মতো আর কি, মানুষকে যে এই যে তুমি এটাকে ভোজবাজি বললে কেন? ভোজবাজিটা এটা কি বিশ্বে বিরল? এটা যদি একটু ব্যাখ্যা করো। এইটা ওনার যখন হচ্ছে, তো প্রথমে তো উনি বুঝতে পারেননি যে কি হচ্ছে, ওনার কাছে এটা কি ম্যাজিক। তারপরে উনি যখন সেটাকে যখন আরো বিশ্লেষণ করে দেখলেন, তখন দেখলেন এটা কিচ্ছু না, এটা হচ্ছে একটা এই উপরে কেউ নেই, প্রকৃতির এই যে একটা দারুণ খেলা আর কি, চক্র, সেইটা কারো কোনো নিয়ন্ত্রণে নেই। এই জন্য ধ্রুবজ্যোতি বাবু একটা পরামর্শ দিয়েছিলেন, যে এই যে পূর্ব কলকাতা জলাভূমি যেটা আছে, এটাকে আমি যদি আরো বাড়াই, তাহলে কিছু মানুষের জীবিকা হবে, এবং আমাদের কলকাতার যে নিষ্কাশনের যে জলটা, সেই জলটা কি হবে না, আরো বেশি পরিশ্রুত হবে। মানে এই বিশ্বের অন্যান্য বড় শহর, যেটা এরকম ঘনবসতি শহরের নিকাশি ব্যবস্থার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়, তারা সেটা নিকাশি, আমাদের কলকাতার নিকাশিটা গঙ্গার দিকে নয়, গঙ্গার উল্টো দিকে। হ্যাঁ, এটা তুমি যদি একটু বুঝিয়ে বলো। যেটা অনেক গঙ্গার দিকে তারা করেছে আর কি, পুরসভা সুবিধের জন্য ওটা শর্টকাট প্রসেসে গঙ্গার দিকে নিয়ে গেছে,
যে গঙ্গার দুপাশের যে কারখানাগুলো আছে তার তো নিষ্কাশনটা গঙ্গাতে হচ্ছে, কিন্তু কলকাতাতে ব্রিটিশ যেটা করেছিল, তাদের যখন তৈরি করেছিল তাদের একটা দূরদর্শিতা ছিল, ওটাকে ওরা গঙ্গার দিকে কিন্তু পাইপলাইনটা নিয়ে যায়নি, ওরা নিয়ে গেছিল পূর্ব কলকাতা জলাভূমির দিকে। ওরা এই দিয়ে এই জলটা বেরোচ্ছে বিদ্যাধরী হয়ে একেবারে সুন্দরবনে দিয়ে বঙ্গোপসাগরে। মানে বিদ্যাধরী যদি এই জলে যদি সেই কলিফর্ম ব্যাকটেরিয়াটা যদি থাকতোই অত বেশি, তাহলে আর বিদ্যাধরী নদীতে আর অত মাছ হতো না, এবং এই জলটাই এই দূষিত জলটাকে সমুদ্রে পড়তো, এবং তার সঙ্গে যার শাখা খাল ফাল আছে সব জায়গায় কি হতো না, এই কলিফর্ম ব্যাকটেরিয়াটা যদি থাকতো যারা চলে যেত, অক্সিজেন নেই ওখানে, কিন্তু মাছ কিংবা অন্যান্য প্রাণী মানে জলজ প্রাণী যে জলজ উদ্ভিদ সেগুলো কিন্তু বাঁচতে পারতো না। সুতরাং এই যে ন্যাচারাল ফিল্ট্রেশন একটা 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 শোধন প্রক্রিয়া, এটা কিন্তু পরে আমাকে একবার ধ্রুবজ্যোতিবাবু বলেছেন যে এইটা কিন্তু আমরা হয়তো বুঝিনি মানে স্বাধীনতার পরে, যে কেন এই পূর্ব কলকাতার জলাভূমিটা, কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু ওদের যারা মানে ইঞ্জিনিয়ার ছিলেন কিংবা যারা মানে প্ল্যান করেছিলেন আর কি, তাদের কিন্তু এটা কিন্তু তারা জেনে শুনেই কিন্তু ওইখানে জলটাকে ওরা ফেলেছিল, যাতে ওই জলটা প্রাকৃতিক ভাবেই এটাকে শোধন হয়ে যায়। কিন্তু যখনই উনি কি বললেন যে এই যে জলাভূমিটাকে এটাকে সংরক্ষণ করতে হবে, এবং যদি পারা যায় এটা আরো বাড়াতে হবে। তার ফলে কি হবে, এই বাস্তুতন্ত্রটা যত বেশি আরো প্রসার লাভ করবে, তত বেশি ওই কিছু মানুষের আর্থসামাজিক উন্নতি হবে, আমরা ভালো মাছ পাবো, ভালো সবজি পাবো। অন্যদিকে কলকাতা শহরের কারণ তো আমাদের কলকাতা শহরে তো আর জনসংখ্যা বাড়েনি, মানে কমেনি, বাড়ছে তো বাড়ছেই, আছে সল্ট লেক, নিউ টাউন সব, কিন্তু এইগুলোকে পরবর্তীকালে যেই উনি বললেন যে এটাকে সংরক্ষণ করা উচিত, যতদিন এসব কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি, কেউ নজর দেয়নি, ততদিন কেউ দেখেনি। যেই দেখলো যে এটা একটা সংরক্ষণ করার একটা দাবি উঠলো, তখনই কি কিন্তু এইখানকার দেখা গেল যে যারা তখন অলরেডি ইস্টার্ন বাইপাস যখন তৈরি হওয়া শুরু হয়ে গেল, তখনই কি ওই যে সবার যারা জমির যারা কারবারি তারা দেখলো যে আরে এখানে যে রাস্তা হচ্ছে, এর ধারে জমির দাম তো প্রচুর হবে। আমি দেখতে এই বিষয়টাতে আরেকটু পরে আসছি, আরেকটা পরের ধাপে। তার আগে তোমার কাছে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, যে এই ধ্রুবজ্যোতি বাবুর কথা বললে, এবং তুমি তার সঙ্গে অনেকদিন কাজ করেছো এবং তুমি তা নিয়ে লেখালেখি করেছো, তার এই কথা তিনি যখন আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে গেলেন, আন্তর্জাতিক মঞ্চে তিনি যখন এটা হাজির করলেন কলকাতার এই প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে, তখন এটা নিয়ে খুব শোরগোল পড়েছিল, এবং এটা নিয়ে রামসার ইয়েতে খুব আলোচনা হয়, এবং তখন কতগুলো নিয়ম কানুনও তৈরি করা হয়। এইটা যদি তুমি একটু আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলো। এই রামসার প্রজেক্টটা, এটা যে একটা ডিক্লারেশন, রামসার ডিক্লারেশন, এটা হচ্ছে 1971 সালে ইরানে ওই জলাভূমি সংরক্ষণ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ একটা চুক্তিপত্রে সই করেছিল। সেখানে ভারতবর্ষ ছিল, তখনও কিন্তু বড় বড় আমেরিকা, ব্রিটেন কিন্তু ছিল না। তারপরে আরো অনেক দেশে, আমেরিকা, ইউরোপের প্রচুর দেশ এই রামসার প্রজেক্টে কিন্তু নিজেদের অন্তর্ভুক্ত করে। অর্থাৎ তাদের দেশে যে জলাভূমিগুলো আছে, সেই জলাভূমিগুলো এই আমাদের মানব জাতির স্বার্থেই সেগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন বলে এটাকে এই যে রামসার যে অধিবেশন হয়েছিল সেখানে প্রস্তাব নেওয়া হয়। এবং ধ্রুবজ্যোতি বাবু যখন থেকে এই 1982 সালে যখন উনি এই পূর্ব কলকাতা জলাভূমির একটা দারুণ জিনিস দেখলেন একটা, তখন থেকে ওনার ইচ্ছে ছিল যে এইটাকে যদি উনি যদি আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পারেন, তাহলে বিদেশের লোক জানলো এই প্রজেক্টটার, হতে সেটা কেন্দ্রীয় সরকারও বেশি করে নজর দেবে এবং এইটার সংরক্ষণ হবে। উনি প্রতিদিনের চেষ্টার মানে সুফল হিসেবে 2002 সালে আমাদের এই পূর্ব কলকাতায় প্রায় 12,000 হেক্টর জমিকে, জলাভূমিকে, এটাকে কিন্তু রামসার যে ডিক্লারেশনের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ তার একটা গুরুত্ব বেড়ে গেল, যে এটা যে সত্যি সত্যি একটা আমাদের এই বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ তার যে একটা মডেল, সেইটা কিন্তু শুধু আগে আমরা জানতাম, এখন সারা বিশ্ব জেনে গেল। এবং তার ফলে কি হলো, যে এর যে সংরক্ষণ যে করা উচিত, সে দাবিটা যেটা ধ্রুবজ্যোতি বাবু তুলেছিলেন, সেটা আন্তর্জাতিক স্তর থেকে কিন্তু সেই দাবিটা এল। এবং এরপরে এই অঞ্চলে জমির উপরে নির্মাণ তৈরি করা, কোন রকম কনস্ট্রাকশন, একেবারে তার নিষেধাজ্ঞা তৈরি হলো, যার ফলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের আমরা যদি দেখি, একদিকে সমস্ত নির্মাণগুলো, আরেকদিকে ধাপার ওই অঞ্চলে ফাঁকা, একেবারে ফাঁকা।
যাওয়া আসা। এবারে আমরা যেটা যে আমরা আমার মনে হয় দর্শকরা বুঝতে পারলেন যে এই জলা জমির গুরুত্বটা আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা এবং আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্বটা কতটা, কারণ এতে আমাদের কোটি কোটি টাকা এই নিকাশির থেকে আমাদের যে অন্যান্য শহরগুলোকে খরচা করতে হয়, আমাদের খরচা করতে হতো আমাদের করের টাকা থেকে, তো সেইটা আমাদের এখান থেকে বেঁচে যাচ্ছে। এবার আমরা যদি এবার এটিতে আসি, এই ধাপে আসবো যে এইটা যদি এবার সংরক্ষিত না হয় তাহলে আমরা কি আমাদের কি ক্ষতি হবে, এবং সেটা তুমি যখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস শুরু থেকেই তুমি দেখেছো, তারপরে কি পরিস্থিতি তুমি দেখলে, এই দুটো বিষয় তুমি যদি ব্যাখ্যা করো। ধ্রুবজ্যোতিবাবু, যখন ইস্টার্ন এই মেট্রোপলিটন বাইপাসটা হচ্ছে, এটা তো একটা উন্নয়নের ব্যাপার, এটাকে কেউ তো আর মানে বাধা সেরকম ভাবে দিতে পারে না। উনি কিন্তু বলেছিলেন যে এই যে যখন আমি একটা উন্নয়নটাকে আমি এমন দিকে নিয়ে যাচ্ছি, ওদিকে সল্ট লেকের যেগুলো হচ্ছে একদম নিচু এলাকা, সেগুলোতে বাড়িঘর করা তৈরি হয়ে গেল। ততদিনে আমাদের ওই নিউ টাউনে, সেখানে সব ওই সব থেকে পিছন দিককার জলাভূমি বুঝিয়ে নিউ টাউন তৈরি হচ্ছে, তার সঙ্গে এই বাইপাস। উনি তখনই একটা অশনি সংকেত দেখেছিলেন যে এইবার কিন্তু এই যে এত বড় একটা জলাভূমি, তার উপরে কিন্তু মানে ছবল পড়বেই। কারণ যারা জমির কারবারি, তারা তো শুধু জমির কারবারি না, তাদের সঙ্গে সমাজের উপর তারায় যোগাযোগ, যারা শাসক দল তাদের সঙ্গে ওঠা বসা, এবং এদের আমরা সবাই জানি এখন বামপন্থীরা অনেক কিছু বলবেন, তখন কি ছিল, এখান থেকে যারা বামপন্থী যারা নেতা আছেন, তারাই কিন্তু কি এই কারবারের সঙ্গে কিন্তু একদম সরাসরি জড়িয়ে পড়েছিলেন। এবং এই কারবার করতে গিয়ে এক বামপন্থী নেতা, তিনি বহিষ্কার হয়ে যান দল থেকে, একজন বেশ বড় নেতা। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এই যে জমিটাকে যে রাখা, যে এটা কিন্তু এটা রাজ্য সরকারের দায়িত্ব ছিল, যে যেটা এই রামসার প্রজেক্টের যেটা মূল যেটা নীতি, যে যেটুকু জলাভূমি আছে তাকে তো রাখতেই হবে, প্রয়োজনে সেটাকে আরো বাড়তে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে সেটা আন্তর্জাতিক স্তরেও প্রত্যেকবার বারবার করে বলা হয়েছে যে আমাদের ক্যালকাটা যে মানে ইস্টার্ন ওয়েটল্যান্ড, সেটা কিন্তু অন্যান্য যে কোনো এরকম এই পুকুর কিংবা জলাভূমির যে বাস্তুতন্ত্র আছে তার থেকে অনেক অনেক আলাদা। কারণ এটা সরাসরি জলটাকে শোধন করছে, যেটা দিয়ে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে শোধন করতে হয়, সেটা ন্যাচারালি শোধন হচ্ছে। তারপরে কি হলো, এখান থেকে এই পিছন দিকে সল্ট লেকের বড় বড় বাড়ি হয়ে গেল, তারপরে রাজারহাট নিউ টাউনের বাড়ি হয়ে গেল, তারপরে কিছু ওইখানকার যেটা খোলামেলা পরিবেশ ছিল, সে পরিবেশটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। কিন্তু সব থেকে খারাপ হলো যখন এই যে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের আশেপাশের জমি যখন যারা মালিকরা যখন বিক্রি করলো, এবং ওখানে জমি নিয়ে যে কারবার হয় সেটা সবাই জানে। কারণ একটা জমির যারা ওখানে জমি কিনেছেন, অনেকে ঠকেছেন, একটা জমি দুবার করে রেজিস্ট্রেশন হয়েছে দুজনের নাই, মানে একটা জমি নিয়ে যে কত রকম ভাবে মানে লোক ঠকানো ব্যবসা এটা যে হয়, সেইটা কিন্তু এই পূর্ব কলকাতার জলাভূমি কিন্তু একটা একটা মডেল। এই যেমন আমি একটা প্রশ্ন তোমাকে রাখবো, সেটা হচ্ছে যে এই জলা জমি যেটা বিস্তীর্ণ দীর্ঘদিন তুমি বললে যেটা রয়েছে, এই জমির মালিকানা কি সরকারের? পুরোপুরি সরকারের। এটা তো ব্রিটিশ সরকার করেছিল এর জন্য। সুতরাং এই যে জলাভূমিটাকে বাঁচিয়ে রাখা, বিস্তীর্ণ জলাভূমি, এটা তো এই যে নিকাশি জল তো ওখানে পড়ছে, তার মানে নিকাশি জলটাকে ধরে রাখার জন্যই তো এইটাকে করেছিল, পুরোপুরি সরকারি জমি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, অন্যের জমিতে হাত দিলে পরে গন্ডগোল হয়, সরকারি জমিতে হাত দিলে পরে সেই জমিতে কোনো গন্ডগোল হয় না। এবং সেখানে টেকনিক কিন্তু দারুণ ছিল, যে এই যেখানে জলাভূমি যেখানে দখল হয়েছে, প্রথমে আশপাশের ধাপা থাকতো, আশপাশের জঞ্জালগুলো কি হতো, ওই পুকুরের ওই জলাভূমির একটা দিকে ফেলা হতো। তার মানে সেই যে ফেলা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে সেই জলাভূমি সেই জায়গাটা জলটা কমে যাচ্ছে, সেখানে ওই প্লাস্টিক জঞ্জাল ইত্যাদি পড়ে পড়ে সেই জায়গাটা আস্তে আস্তে ছিল জলভূমি। একসময় 2-3 বছর পরে সেটাই হয়ে গেল একটা শুকনো জমি, ডাঙা। এইভাবেই তো দখল হয়েছে না, এবং জঞ্জাল ফেলার জায়গা হয়ে গেল, কার্যত একটা নোংরা জায়গা তৈরি হলো, আবর্জনা ফেলার জায়গা। এটাই তো সব থেকে দুঃখজনক ব্যাপার না, আমরা আমাদের জিনিসটাকে আমরা রাখতে পারি। এটা ধ্রুবজ্যোতি বাবু জীবনের শেষ দিন পর্যন্ত বলে গেছেন, যে আমরা যে স্বপ্নটা আমি হঠাৎ করে একটা পেয়ে গেছিলাম, একটা দারুণ জিনিস, সেই জিনিসটা যে অনেক স্বপ্ন ছিল, সে স্বপ্নটা আমার পুরোপুরি চুরি হয়ে গেল। আমি যে স্বপ্ন চুরিটাকে আমি ঠেকাতে পারলাম।
এখন আবার এই হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটা করছি তার একটা প্রাসঙ্গিকতা এইটা যে এখন বিষয়টা আবার সামনে চলে এসেছে। গত কয়েকদিন ধরে আমরা খবরের কাগজে, টিভি চ্যানেলে সবসময় দেখছি যে এই পূর্ব কলকাতা যে জলাভূমির, বিস্তীর্ণ জলাভূমির সরকারি জমি বেদখল হয়ে গিয়ে প্রমোটিং তৈরি হয়েছে এবং প্রমোটিংকে কেন্দ্র করে নানা রকম দুষ্কৃতি কার্যকলাপ শুরু হয়েছে এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হয়েছে সেইটা। হ্যাঁ, তা এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি এটা কিভাবে বন্ধ করা যায় এবং এটাকে কিভাবে আমাদের বন্ধ করা উচিত, নাগরিক সমাজেরও কি ভূমিকা আছে, এই বিষয়টা তুমি যদি এবার একটু ব্যাখ্যা করো। যেটা এখানে সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি একটু আগে বলছিলাম, যেহেতু ওই সরকারি জমি, এক একটা জমিকে আমি যখন ক্ষমতায় আছি আমি একজনকে বিক্রি করে দিয়েছি এবং তার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আবার আমি চলে যাচ্ছি ক্ষমতায়, অন্য একজন এলো, সে ওই জমিটা যেহেতু সরকারি জমি, ওই জমিটা আরেকজনকে বিক্রি করেছে রেজিস্ট্রেশন করে। এইটা একটা কিন্তু মানে আমাদের ভূমি দপ্তর, আমাদের কর্পোরেশন কিংবা জেলা, মানে ভূত সর্বত্র আছে, ভূত সর্বত্রই রয়েছে। এটা অ্যাডজাস্ট, ওখানে যেমন এটা একটা ইকোসিস্টেম, যেমন একটা অ্যাডজাস্টমেন্ট, এখানেও কি, এখানেও একটা যেই জমি দখল করার, এই জন্য কি এই যে একটা জমির দখল, যে জমিটা ডিসপিউট জমি, সেটা কি সেটা বেশি দামে কেউ কিনে নেয়, নিয়ম না। আমাদের ডিসপিউট জমিটা কেউ এসে 4-5টা ডিসপিউট জমি একসঙ্গে একজন কিনে নিল, তারপরে কি হলো, সে প্রত্যেকটা যারা ডিসপিউটেড পার্টি আছে তাদেরকে একটা থোক টাকা দিয়ে জমিটাকে কিনে নিয়ে সে সেখানে হাইকোর্ট, অনেক ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দেয়, অনেক ক্ষেত্রে গ্রিন বেঞ্চ নির্দেশ দেয়, কিন্তু কয়েকদিন সেই নির্দেশ থাকার পরে একসময় দেখা যায় তখন সব ধামাচাপা পড়ে যায়, খবরের কাগজ লেখে, টিভি দেখায়, এই ধামাচাপা পড়ে যাওয়ার পরে সেখানে দেখায় আর সেখানে আবার পিলার হচ্ছে, সেখানে বহুতল হচ্ছে। এবং ইস্টার্ন বাইপাসের তো ব্যাপারটা হচ্ছে পুরো যে একটা ইকোসিস্টেম ছিল, একটা সবুজ জিনিস, জলাভূমি, সেই জিনিসটাই তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি একজনের কাছে শুনেছিলাম, কেএমজি এক ভদ্রলোকের কাছে, যে ঠিক ছিল যে এর যে পশ্চিম দিকটা বাইপাসের সেটার উন্নয়ন হবে, কিন্তু পূর্ব দিকটা সেটাকে কিন্তু আগের মতো যে একটা অবস্থা, সে অবস্থানে রাখা হবে, এটা একটা কিন্তু প্রাথমিক পরিকল্পনা ছিল। কিন্তু যাই হোক, যেখানে সোনা আছে সে সোনার খোঁজে মানুষ যাবেই, তো জমি একটা সোনার মতো, সেই জন্য কি হলো, শেষ পর্যন্ত আর কেউ আর এটা নিয়ে কোনো গভর্নমেন্টও কোনো মানে যে তাদের যেটা নীতি, হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, কেউ যে সেটাকে রক্ষা করতে হয় সেভাবে কিন্তু কেউ সক্রিয়, যে জেনারেলি এসব ক্ষেত্রে হয়ও না। সুতরাং এই যে বহুতল বাড়িগুলো হয়েছে, আমি একটা ভালো কথা বলি, উনি বলছিলেন যে এই যে ইস্ট কলকাতা জলাভূমি, এটা হচ্ছে মাটির নিচে যে জলের যে একটা ভান্ডার, সে ভান্ডারটাকে আরো বিস্তৃত করার জন্য এই জলাভূমিটাকে একটু বাড়ানো উচিত, সংরক্ষণ করা উচিত। কিন্তু আমরা কি করছি, আর এই যে বহুতল বাড়ি সব এসব হচ্ছে, তারা জলগুলো কোত্থেকে টানছে, এই যে জলাভূমি, সে যেটুকু জল মাটির মধ্যে দিচ্ছে ভিতরে, সেইটা বহুতল বাড়িগুলো সেগুলো কি, সেগুলো সব এই পাম্প করে জল থেকে টেনে নিয়ে তাদের দৈনন্দিন কাজকর্ম করছে। আমাদের কর্পোরেশনের কিন্তু আইন ছিল, বিল্ডিং রুল, যে ওইখানে যত বাড়ি হবে তাদেরকে বাড়ির প্ল্যান পাস হবে না যদি আমি রেইন ওয়াটার হারভেস্টিং না করি। চমৎকার নিয়ম ছিল, সেই নিয়মটা খুব ভালো। যখন পাস হয় তখন কিন্তু ওই রেইন ওয়াটার হারভেস্টিং হবে সেটা দেখেই পাস হয়, কিন্তু একটা বাড়িও খুঁজে পাওয়া যাবে না এখানে রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে। তারা কর্পোরেশন তাদের জল দেয় না, কারণ কি, তারা ওই যে ওই নির্দেশটা যে মানেনি, তার জন্য কর্পোরেশন কি করে, যখন তাদের যে জল সেটা খুব কম পরিমাণ দেয়, 5% কর্পোরেশনের জল, 95% জলটা কে নেয়, ওরা মাটির তল থেকে টেনে নেয়। এই যে যুবদীপ বলেছিলেন যে এমন একটা দিন আসবে এসব করতে করতে যখন 5000 ফুট নিচেও আমরা কলকাতার জল পাবো না। মানে এটা একটা সামগ্রিক একটা, মানে কি বলবো, মানে বিপর্যয়। এটা আমি শুধু ওই জলাভূমির উপরে থাকলে হবে না, এই জলাভূমিটার থাকার জন্য নদিয়া, উত্তর 24 পরগনা, আমাদেরটা ঢালু, তো নদিয়া দিকটা একটু উঁচু, 24 পরগনার দিকটা একটু উঁচু, আমাদের ঢালু, ওইখানকার যে বৃষ্টি হয় সেই জলগুলো এসে এই পূর্ব কলকাতা জলাভূমিতে পড়তো, মানে ওয়েস্টেজ না হয়। এখন কি হচ্ছে, এখন আর ওই সল্টলেক, নিউ টাউন হয়ে যাওয়ার ফলে ওই জলটা কিন্তু ওই নদিয়া, উত্তর 24 পরগনা ওই অঞ্চলের জলটা কিন্তু আর এসে আমাদের পূর্ব কলকাতার জলাভূমিতে আসে না।
তাহলে কি কি হচ্ছে, পূর্ব কলকাতার জলাভূমির যে ফ্রেশ ওয়াটার যেটাকে আমরা বলি, সেই ফ্রেশ ওয়াটারটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে। তার ফলে মাটির তলায় যে রিচার্জিং হওয়া, সেই রিচার্জিং হওয়াটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিসের বিপদের কথা তুমি বারবার লিখেছো, সেটা হচ্ছে আর্সেনিক। এই আর্সেনিকের কথা তুমি দীর্ঘদিন ধরে তুমি লিখে এসছো। সেটা আমাদের এই কলকাতার, এই পূর্ব কলকাতার অঞ্চলেও এখন আর্সেনিকের প্রকোপ দেখা যাচ্ছে বলে আমরা তোমার কাছ থেকে জেনেছি। ভালনারেবল। হুম, এই বিষয়টা আমি তুমি কি একটু যদি মাটির নিচে জল নামবে, তত কি হয় যে মাটির এই যে আর্সেনিক একটা পাথর থেকে বেরোয় যায়। পাথরটা যদি জলের তলায় ডুবে থাকে কোনো ক্ষতি নেই, কিন্তু যেই জলটা তার এই পাথরের স্তর থেকে নিচে নেমে গেল, ওই পাথরের স্তরটা এক্সপোজ হয়ে যায়। ওটার অক্সিডেশন রিডাকশনে কি হয় যে ওখানে আর্সেনিকটা জৈব থাকে, এটা অজৈব অবস্থায় বেরিয়ে আসে। যখনই সেখানে বৃষ্টির জল গিয়ে সেই জায়গাটাকে পূর্ণ করছে, এই অজৈব আর্সেনিকটা উঠে এসে আমাদের জিপ টিউবওয়েল দিয়ে আমাদের পেটের মধ্যে চলে যাচ্ছে। এই এই অজৈব আর্সেনিকটা হচ্ছে যত নষ্টের গোড়া। আমরা এগুলো তোকে আমরা এই যে আমি তো কত লোকে কাজ করেছেন, দীপঙ্কর চক্রবর্তী এই নিয়ে তার প্রায় জীবনভর কাজ করেছেন, এবং ধ্রুবজ্যোতি বাবু একটা দিকে, দীপঙ্কর বাবু আরেকটা দিকে, দুটোই হচ্ছে গিয়ে কিন্তু একই দিকে মিলেছে যে আমরা কি করে মানুষকে আরো মানে দূষণ থেকে মুক্ত করতে পারি, ভবিষ্যতে জলটা সংরক্ষণ করতে পারি, এবং ইকোসিস্টেমটা যে বাস্তুতন্ত্র সেটাকে যথাযথভাবে বজায় রাখতে পারি। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যেটা আমাদের এখানে হয় আর কি, যে হয় না। আমরা রবীন্দ্রনাথ বছর আমরা খুব মানে ঢাকঢোল পিটিয়ে একটা জিনিস শুরু করি, কিন্তু সেটা শেষ করতে পারি না। আমরা সংরক্ষণের কথা বলে শুরু করেছিলাম, তাকে যখন রামসার প্রজেক্টে যখন অন্তর্ভুক্ত করা হয়, স্টেট গভর্নমেন্ট কিন্তু ধ্রুবজ্যোতি বাবুকে প্রচুর সাহায্য করেছিল ডকুমেন্ট দিয়ে। কিন্তু আলটিমেটলি যখন অন্তর্ভুক্ত হলো, তার যে মেইন কস্টটা, তার যে মেইন যার উদ্দেশ্যে আমি অন্তর্ভুক্ত করলাম, শুধু পশ্চিমবঙ্গের এরকম একটা পূর্ব কলকাতার জলাভূমি আছে সেটার জন্য না, এইটা যেটা একটা সারা বিশ্ব এই একটা বাস্তুতন্ত্র দেখে তাদের ওখানে যে একটা শিক্ষা নেবে, সেটার জন্যই তো এগুলো করা, এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। যে দেখো আমার এখানে ন্যাচারালি কি করে যাতে অন্য লোকে যাতে এরকম ভাবে কোনো সিস্টেম করতে পারে, যাতে ন্যাচারালি অত পয়সা খরচা না করেন, মানে ন্যাচারালি আমার শোধন হয়, সেইটা লোককে দেখানোর জন্যই তো আমার এটাকে এই আন্তর্জাতিক মঞ্চে এটাকে অন্তর্ভুক্ত করা। কিন্তু সেখান থেকে সবাই আওয়াজ তুলেছে, তার মানে হচ্ছে এরকম একটা জিনিস তাকে আরো বাড়ো, আরো প্রসারিত করো। কিন্তু আমরা এটাকে প্রসারিত করার বদলে সেটাকে আরো সংকুচিত করছি, তার এলাকা চুরি করে সেখানে তার আর জলাভূমির অস্তিত্ব থাকছে না। শুধু তো ওখানকার বাস্তুতন্ত্র নষ্ট হওয়া নয়, কলকাতার যে একটা আমাদের নিখরচায় একটা জল শোধন ব্যবস্থা, সেটার উপরে আঘাত পড়ছে। সব থেকে বড় কথা হচ্ছে মাটির তলার জল আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, এবং আমরা প্রচুর এই আর্সেনিক সমস্যা শুধু না, এই আমাদের তো এটা একটা বড় প্রবলেম হবে যে আমি জল চাই কিন্তু পাই কোথায়, তাই না? এটা এখন আমি বিদেশে অনেক জায়গায় গিয়ে দেখেছি যে তারা ওই যে জলটা ওয়াশরুমে আছে সেটাকেই বলছে তুমি খেতে পারো, কারণ আমাদের এই নিকাশি জলটাকে ওরা শোধন করে আবার পাইপলাইনের মাধ্যমে করে। আমি এক জায়গায় কথা বলছিলাম, বলছি এই যে বোতলের জল যদি আপনি 1 লিটার কোকো কলা কিনবেন, 1 লিটার তাতে $1 দাম, আর 1 লিটার জল কিনবেন $10। পরে আমি ভালো করে জিজ্ঞেস করে দেখেছি হোটেলের লোককে যে তুমি এই $10 জল এইটা কোথেকে আসে তোমার জল? বলো না এটা সেমই জল, লোকে ভাবে আমি বোতলে বন্দি করে দিচ্ছি অন্য জল, আপনাদের মতো লোকেরা যারা যেখানে জল বেশি আপনারা খান, কিন্তু সেম ওয়াটার, ওটাই আমার ট্যাপ ওয়াটার বাথরুমে, আর আপনি সেটাকে আপনারা খেতে চান না বলে ওই বোতলে ভরে $10 করে আমরা দাম। আমাদেরও এখন আমরা এত জল ফল নষ্ট করেছি, খাল বিল বুঝিয়ে, পুকুর টুকুর বুঝিয়ে দিয়েছি, ভবিষ্যতে এখানেও আমি ভাবছি কবে আমাদের এখানেও আবার এই 10 টাকা করে বোতল কিনতে হবে জল খাওয়ার জন্য, ওই জলটাকে শোধন করে দেবে। এখন কিনতে হয়, এখন কলকাতার বিভিন্ন অঞ্চলে, সল্টলেকে তো দীর্ঘদিন কেনা হতো। মানে সকালবেলা দেখা যায় সব গ্রাম প্রত্যেক কিছু লোকের পেশাই তো যে ওই কলকাতার যেখান থেকে পাইপ থেকে জল বেরোচ্ছে, জলটাকে নিয়ে গিয়ে ক্যানে ভর্তি করে সল্টলেক, নিউটাউন এসব জায়গায় ব্যবসা করছে লোকে। তার মানে কি, তার মানে ওইখানে জলের অভাব আছে, ওখানে জলের অভাব আছে বলেই তো এখান থেকে জল নিয়ে যাচ্ছে ক্যান করে করে একটা পেশা। ওখানে যেমন মানে ওই মৎস্যজীবী কৃষক তারা যেমন বাস্তুচ্যুত হচ্ছে, তার আবার এরকম নতুন একটা পেশার লোক তৈরি হচ্ছে, কিন্তু সেটা যত কম হয় ততই ভালো। যত বেশি হওয়া মানে আমার জলের স্তর নেমে যাচ্ছে, জল নেই। চমৎকার দেবদত্ত, আমরা
কোথা থেকে আমাদের সময় কেটে গেল এতক্ষণ আমরা বুঝতেই পারলাম না। খুব সুন্দর তুমি ব্যাখ্যা করে জানালে, এবং এর থেকে বোঝা গেল যে শুধু কলকাতার এই যে বিস্তীর্ণ জলাভূমি, এটাতে সিন্ডিকেট রাজ, সেটাকে নিয়ে রক্তারক্তি কাণ্ড, গোলা ভূমি, বোমা এবং গুলির লড়াই, এটা শুধু নয়, এর সঙ্গে জড়িত আছে আমাদের প্রত্যেকের জীবন এবং অনেক মানুষের জীবিকা। হ্যাঁ, তাই জন্য এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং রাজ্য সরকারের উপরে, প্রত্যেকের উপর আমার মনে হয় প্রেশার গ্রুপও তৈরি করা উচিত নাগরিক সমাজের, যে এইটাকে যে কোনো মূল্যে আমাদের বাঁচাতে হবে। শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীর কাছে আমরা পেয়েছিলাম একটা প্রকৃতির আশীর্বাদ আমরা পৃথিবীকে দেখানোর জন্য, সেটা যদি নষ্ট করে দেওয়া হয়, নষ্ট করে এই কিছু মানুষের লোভ লালসার জন্য, তাহলে সেটা আমাদের কাছে খুব বড় একটা অভিশাপ হিসেবে আসবে। সেটা কি কি হতে পারে তার একটা বিপদ সম্পর্কে একটা ধারণা আমরা ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর কাছ থেকে পেলাম। দেবদূত দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান তুমি আমাদের উপহার দিলে। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের সবার কাছে একটা অনুরোধ যে আপনারা এইটা সম্পর্কে আপনাদের যে মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা এই ধরনের কাজ করতে আরো উৎসাহ পাবো। আপনারা বুঝতেই পারছেন এ ধরনের কাজ আমরা যেটা করি সেটা খুব কম ইউটিউবেই এটা করা হয়। অতএব আমরা চেষ্টা করব এই ধরনের কাজকে আরো বাড়িয়ে নিয়ে যেতে। তো সেই জন্য আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা ভীষণভাবে দরকার। সবাইকে নমস্কার। দেবদূত দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।